দুশোর পর তো বটেই, 206 গিয়ে থেমেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস মাত্র 81। নিঃসন্দেহে বিরাট বিজয়, এবং বিজেপির আপাদমস্তক যত নেতা আছেন, যত কর্মী আছেন, সবাই খুশি হওয়ার কথা। কিন্তু যদি আপনাদের বলি যে বিজেপির সর্বস্তরের নেতারা এই ফলে খুশি নন, আপনাদের কেমন মনে হবে? সত্যি খুশি নন। তাদের একটা বড় অংশ চিন্তিত। দেখুন, বিজেপিতে দু ধরনের নেতা আছে। এক ধরনের নেতা যাদেরকে প্রকাশ্যে দেখা যায়, যারা রাজনীতিটা রাস্তায় নেমে করেন। আরেক ধরনের নেতা আছেন যাদেরকে রাস্তাঘাটে, রাজনৈতিক সমাবেশে, মিছিলে, মিটিংয়ে কখনো দেখা যায় না। তারা থাকেন কোনো নির্দিষ্ট, তার জন্য নির্দিষ্ট ঘরে, নীরবে, নিভৃতে, কিন্তু তারাই তৈরি করেন স্ট্র্যাটেজি। তারাই তৈরি করেন দল কোন রাস্তায় হাঁটবে, কতটা এগোবে, কোথায় পেছোবে, কি জন্য, অর্থাৎ পারপাস তারাই তৈরি করেন। দেখুন, আমি আমার থিওরি বলবো, আপনাদের কারোর এটা সম্ভব মনে হতে পারে, কারোর এটা অতিরঞ্জিত মনে হতে পারে, কারোর অসম্ভব মনেও হতে পারে। কাউন্টার থিওরি তো কারোর কাছে থাকতেই পারে, এবং এইসব ব্যাপারে আমি সবসময় খুব উদার। আপনাদের কাছ থেকে শুনতে চাইবো। কমেন্ট বক্সে আপনারা যদি এই ব্যাপারে ব্যাখ্যা দেন, আমি খুশি হব। সেখান থেকে ইন্টারেস্টিং পয়েন্ট পেলে আমি তাই নিয়েও আলোচনা করব। কিন্তু পশ্চিমবঙ্গে এই যে পরিবর্তনটা হলো, আমার বিশ্লেষণ হচ্ছে এই পরিবর্তনটা একটা বড় প্রয়োজনে হয়েছে। ইনফ্যাক্ট যদি বিজেপি তথা কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের বিজেপি এবং নরেন্দ্র মোদী বা অমিত শাহ যারা ওখানে নীতি নির্ধারক, তারা চাইতেন ইভেন 2021-এও তারা বাংলায় সরকার করতে পারতেন। আমার একটা সম্ভাবনার কথা মনে হচ্ছে, 19-এর পর থেকেই মোটামুটি এরা নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে বাংলায় তৃণমূল কংগ্রেসের যে জনপ্রিয়তা, সেটা অ্যাকচুয়ালি মিথ। ঠিক দুটো জিনিস করলে তৃণমূল কংগ্রেসের এই জনপ্রিয়তার মিথটাকে ভেঙে দেওয়া যাবে এবং তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়েও দেওয়া যাবে। কিন্তু তারা এটা করেনি। তারা এটা কিভাবে ভেবেছিলেন? তারা হিসেব করেছিলেন যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে এত% জালি ভোটার, নকল ভোটার, মৃত ভোটার ইত্যাদি আছে, যারা অ্যাকচুয়ালি ভোট দেন না। ক্ষমতাসীন দল, যাদের সংগঠন শক্তিশালী, তারাই এটাকে ব্যবহার করে। আর দুই, তারা এটাও হিসেব করেছিলেন যে পশ্চিমবঙ্গের কিছু মানুষ যারা বাইরে থেকে এসছেন, তারা সক্রিয়ভাবে ভোটে অংশগ্রহণ করেন এবং তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেন। তারা এটাও কনসিডার করেছিলেন যে মানুষ মুখে যাই বলুক, ক্ষমতাসীন দল, তাদের এত বড় সংগঠন, পান থেকে চুন খসলে বিপদে পড়তে হতে পারে, কিন্তু মনে মনে অনেক মানুষই আছেন যারা তৃণমূল কংগ্রেসকে এবং মুখ্যত মমতা বন্দ্যোপাধ্যায়, যার সঙ্গে জনতার দূরত্ব অনেক বছর আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল, পারলে, সুযোগ পেলে বিরুদ্ধে ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের। এই ক্যালকুলেশন বিজেপির কাছে ছিল। কিন্তু বিজেপি 2021-এ, বা বিজেপি বলা ঠিক নয়, কেন্দ্রে যারা আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এর যাদের কথা বারবার বলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ জুটি, এরা মনে করেছিলেন যে দরকার নেই, আপাতত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাক। এই ছবিটা 2024 পর্যন্ত, 2024-এর লোকসভা নির্বাচন পর্যন্ত ছিল একরকম, কিন্তু তারপর হঠাৎ করে আচমকা এমনভাবে বদলে গিয়েছে যে 2026-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপি সরকার গড়াটা অনিবার্য হয়ে পড়েছিল। আপনারা অনেকেই হয়তো এ ব্যাপারে টুকটাক রিপোর্টিং দেখে থাকবেন। গত 2 বছরে বেশ কয়েকবার, আমি হাতে গুনে তো বলতে পারবো না কারণ এ ধরনের ভিজিট খুব অফিসিয়াল হয় না, বেশ কয়েকবার অজিত ডোভাল, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি এখানে এসেছেন এবং এখানে একের পর এক মিটিং করেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে। সবথেকে বড় একটা খবর, বা সবথেকে ছোটোভাবে বোধহয় ট্রিটেড হয়েছে সংবাদ মাধ্যমে, কারণ এখন অনেক বড় বড় খবর, অনেকেই মনে করেছেন এই খবরটা তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু তবুও আপনাদের চোখে পড়তে পারে। প্রথম আমলা বদল, তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপি সরকার গড়বে এটা নিশ্চিত হয়েছে। সরকার এখনো তৈরি হয়নি। সরকারের চেহারা কেমন হবে, মাথায় কে থাকবেন, মুখ্যমন্ত্রী কে হবেন, গুরুত্বপূর্ণ দপ্তরগুলো কারা দেখবেন, এসব কিচ্ছু এখনো স্পষ্ট নয়। কিন্তু জাস্ট যেদিন ফল বেরিয়েছে তার পরের দিন আমলা বদল হয়েছে। একজন, তিনি পরিবহন সচিব ছিলেন,
তাকে পাঠানো হয়েছে রাজভবনে রাজ্যপালের সচিব করে। এই যে রাজ্যপাল মানুষটি নির্বাচনের কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়ে এলেন, তখন একটু আলোচনা হয়েছিল। ইনি গোয়েন্দা প্রধান ছিলেন, আইবির প্রধান ছিলেন, উত্তর পূর্বে বহুদিন কাজ করেছেন। ফলে এরকম একটি মানুষকে দক্ষিণ থেকে তুলে একেবারে সরাসরি পূর্বে নিয়ে এসে পশ্চিমবঙ্গে, এখন তো লোকভবন বলে, সেখানে রাজ্যপালের দায়িত্ব দিয়ে পাঠানো হলো কেন, এটা নিয়ে তখন খুব আলোচনা হচ্ছিল। অন্যরকমভাবে আলোচনা হচ্ছিল, যদি তৃণমূল কংগ্রেস ফেরে তাহলে এই হবে ওই হবে ইত্যাদি। কিন্তু শুধু তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে তা নয়। রবিকে এখানে দায়িত্বে নিয়ে আসার পেছনে অন্য অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে একটা ছোট্ট ইঙ্গিত হিমন্ত বিশ্ব শর্মা দিয়ে গিয়েছিলেন নির্বাচনের প্রচারে এসে। তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপির সরকার দরকার, এবং উত্তর পূর্বে 3টে রাজ্যে আছে, পশ্চিমবঙ্গ নিয়ে 4 নম্বর হবে। এই 4টে রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে কমিটি হবে। আমি একটু শুরু থেকে খুলে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে 2024-এর পর কী এমন ঘটেছে যার ফলে পশ্চিমবঙ্গটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে জাতীয় নিরাপত্তার প্রশ্নে। অনেকেই আন্দাজ করেছেন শেখ হাসিনার পতন। বাংলাদেশে শেখ হাসিনাকে সরতে হয়েছে। সেখানে 2 বছর রাজত্ব করেছেন গায়ে মানে না আপনি মোড়ল টাইপের এক সরকার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, যারা পুরোপুরি ফান্ডামেন্টালিস্টদের প্রমোট করেছে, পাকিস্তানকে স্পেস দিয়েছে। এবং তারপরে সেখানে নির্বাচনের পরেও সেই নির্বাচনে আওয়ামী লীগকে লড়তে দেওয়া হয়নি। সেই নির্বাচনে যে সরকার শেষ পর্যন্ত ক্ষমতায় এসছে তা বিএনপির একক সরকার, কিন্তু জামাত অন্যতম একটা ফান্ডামেন্টালিস্ট গ্রুপ, মুসলিম গ্রুপ, যারা বেশ কতগুলো আসনে সংসদে জয়ী হয়েছে। এবং বাংলাদেশের সংসদে এই মুহূর্তে জামাত এমপির সংখ্যা অনেক। বিএনপি সরকারটা নিজেরা গড়তে পেরেছে, তার পেছনে অনেকে বলেন ভারতবর্ষের অনেক অবদান আছে, কিন্তু সেই বিতর্কে না গিয়ে আমি বলতে পারি যে একটা আশঙ্কা এরকমও ছিল যে সরকারে থাকবে জামাত, তাহলে তো ভারতের পক্ষে সেটা আরও চিন্তাজনক হতো। এই যে বাংলাদেশের পরিস্থিতিটা আমূল বদলে গেল, পশ্চিমবঙ্গ নিয়ে কেন্দ্রের চিন্তাভাবনা সেখানেই আমূল বদলে গিয়েছে। আর শুধু পশ্চিমবঙ্গ নয়, আপনারা নির্বাচনী প্রচারে শুনেছেন অনেক বিজেপি নেতার মুখে যে এর প্রভাব, বিজেপি দিল্লি থেকে আসা নেতারাও বলেছেন এর প্রভাব পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ঝাড়খণ্ড, বিহার, সেখানেও নাকি সেখানকার যে সামাজিক অবস্থা তাতে পরিবর্তন আনছে। কিন্তু এটুকু ঠিক, নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের চেহারাটা যে বদলে গেছে, পাকিস্তানের সেখানে অ্যাক্সেস বেড়েছে, পশ্চিমবঙ্গের গুরুত্ব বদলেছে। তার জন্যই বিহার নির্বাচনের আগে থেকে এসআইআর এর আগেও হয়েছে, কেউ টেরই পায়নি। এরকম এসআইআর কখনো হয়নি, এমনকি যা বাংলায় হয়েছে বিহারে তাও হয়নি। শুধুমাত্র বিজেপি এতগুলো রাজ্যে, তাদের 19টা রাজ্যে তাদের সরকার ছিল, পশ্চিমবঙ্গ না হলে ঘুমোচ্ছিল না। তাহলে তারা 21-এ করেনি কেন? তারা এখন কেন করলো 26-এ এসে এইরকম এসআইআর? বিজেপি করেনি, নির্বাচন কমিশন করেছে। কিন্তু নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের সঙ্গে চলা ভারতের নির্বাচন কমিশন। তারা হয়তো কোনো সরকারের নির্দেশে কাজ করে না বা সরকারের অধীনে কাজ করে না, কিন্তু জাতীয় নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় সরকারের তো কোনো তফাৎ নেই। তো নির্বাচন কমিশন নিশ্চিত করেছে যে শুধুমাত্র বৈধ ভোটাররাই ভোট দেবেন, কোনো অবৈধ ভোটার থাকবে না, মৃত ভোটার থাকবে না, ডুপ্লিকেট নাম থাকবে না। এবং তার জন্য টু দ্যাট এক্সটেন্ট তারা গেছেন নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনে শুধুমাত্র বৈধ ভোটাররাই ভোট দেবেন। আর ভয়ঙ্করভাবে একটা নিরাপত্তা ব্যবস্থা, যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে মানুষ নিজেরা ভোট দেবে। এটাতেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে না। এত ভয়ঙ্করভাবে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে যাবে সেটা হয়তো জানি না তারা কল্পনা করেছিলেন কিনা, তাদের ক্যালকুলেশনে ছিল কিনা, কিন্তু তারা এটুকু জানতেন যে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে না। স্ট্র্যাটেজিক্যালি দরকার ছিল কেন্দ্রের কাছে এখানে একটা বিজেপির সরকার। এবং তারপরেও আমি আবার সেই পয়েন্টে ফিরে আসি যে বিজেপির তেমন ধরনের একজন নেতা যারা পারপাস, স্ট্র্যাটেজি এসব নিয়ে মাথা ঘামান, যাদেরকে রাস্তাঘাটে দেখা যায় না, তার সঙ্গে আমার দেখা হয়েছে। ফলাফল তখনও পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু মোটামুটি একটা চেহারা পরিষ্কার হয়ে গেছে বিকেল 5টার পর বিজেপির বিধাননগরের পার্টি অফিসে। আমি কিছুক্ষণের জন্য গিয়েছিলাম এবং 3তলায় তার ঘরে আমি কিছুক্ষণ গিয়ে বসেছিলাম। যখন আমি তার কাছ থেকে খুব উচ্ছ্বাস আশা করছি, তখন আমি দেখলাম তিনি মাঝে মাঝে ফোনে কথা বলছেন, কিন্তু
কপাল কুঁচকে রয়েছে, তিনি খুব খুশি বলে মনে হচ্ছে না। আমি তখন বলেছিলাম যে এত বড় জয় সামনে আপনারা কি খুশি নন? উনি তখন বললেন আমার যে দেখুন, আমরা অনেকগুলো আসন জিতেছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কতগুলো আসন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাই জিতেছেন, প্রার্থীরাই জিতেছেন। সেগুলো কেন গুরুত্বপূর্ণ? প্রত্যেকটা আসন, প্রত্যেকটা লোকসভা কেন্দ্র বাংলাদেশ সীমান্ত লাগোয়া। পশ্চিমবঙ্গের বাংলাদেশের যে দীর্ঘ সীমান্ত আছে, সেই সীমান্ত ঘেঁষা যে লোকসভা কেন্দ্রগুলো আছে, বিধানসভা কেন্দ্রগুলো আছে, সেই প্রতিটা কেন্দ্র খুব গুরুত্বপূর্ণ ছিল এই নির্বাচনে। এবং সেখানে অনেকগুলো এই ধরনের কেন্দ্র, ধরুন সুদূর কুচবিহারের সিতাই, কিংবা চিকেন নেকের চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর, কুমারগঞ্জ, মুর্শিদাবাদের ভগবানগোলা, লালগোলা, রঘুনাথগঞ্জ, সুতি, জলঙ্গি, নাকাশিপাড়া, উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর, বাদুরিয়া, দক্ষিণ বসিরহাট, এই প্রত্যেকটা কেন্দ্রের সীমান্ত বাংলাদেশের সঙ্গে লাগোয়া। এই কেন্দ্রগুলো স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এগুলো বিজেপির প্রতিনিধিরা জেতেনি। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আপনাদের আমি মনে করিয়ে দিই, এটা বাংলাদেশে যে নির্বাচনটা হয়ে গেল এবং তারপরে বিএনপি সরকার তৈরি করলো, তখন আলোচনায় এসেছিল, হয়তো আপনাদের মনে আছে, এই ভারতবর্ষের সীমান্ত লাগোয়া, বাংলার সীমান্ত লাগোয়া এবং আসামের সীমান্ত লাগোয়া যে অঞ্চলগুলো বাংলাদেশের, সেই সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে সব জামাতের প্রতিনিধিরা, প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ফলে তখনই এই সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্রগুলো নিরাপত্তাজনিত কারণে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল কেন্দ্রের কাছে। এবং এই কেন্দ্রগুলো নিয়ে এখনো পর্যন্ত শুধুমাত্র আমার ধারণা জাতীয় নিরাপত্তার প্রশ্নেই অত্যন্ত স্পর্শকাতর দিল্লি। ফলে এই কেন্দ্রগুলো নিয়ে হিসেব নিকেশ তখনও চলেছে। আর বিজেপির এই ধরনের কর্মকর্তা, যারা মূলত প্রকাশ্যে রাজনীতি করার লোক নন, কিন্তু তারা স্ট্র্যাটেজিস্ট, তারা অনেক কিছু ঠিক করেন দলের হয়ে, তারা ওই অঞ্চলগুলো নিয়ে তখনও চিন্তিত। সবাই খুশি নন বিজেপির এই ফলে, এমনকি মানে বিজেপির নেতাদের কথাই বলছি। এবার আসি তৃণমূল কংগ্রেসের এই পরিস্থিতি কেন হলো, এটা নিয়ে অনেক রকম আলোচনা ইতিমধ্যেই আপনারা শুনেছেন। কিন্তু আমি আবার বলছি যে হাজার একটা কারণ আপনি এটার সঙ্গে লিঙ্ক করতে পারেন। যে ফল হয়েছে সেই ফল থেকে খুব স্পষ্ট যে মানুষ, বেশিরভাগ মানুষ আউটরাইট রিজেক্ট করেছে তৃণমূল কংগ্রেসকে। এবং তৃণমূল কংগ্রেসের বিদায় মোটামুটি নিশ্চিত হয়ে যাওয়ার পর আরেকটা বিষয় সামনে এসেছে, অনেকে হয়তো খেয়াল করেছেন। বিকেল 5টার পরই হঠাৎ করে নবান্নের সামনে কেন্দ্রীয় বাহিনীর সমাবেশ, এবং শুধু কেন্দ্রীয় বাহিনী না, আরও কতগুলো জায়গায় কেন্দ্রীয় বাহিনী দায়িত্ব পালন করতে নেমে পড়েছিল। কেউ কিন্তু বিজেপির তরফ থেকে সরাসরি অভিযোগ করেননি নবান্ন থেকে ফাইল সরানো হবে, যেটা 2011 সালে তৃণমূল কংগ্রেসের অনেক নেতারা অভিযোগ করতে শুরু করেছিলেন। যখন মসনদ বদলে গেল, সঙ্গে সঙ্গে তারা নেমে পড়েছিলেন এই প্রচারে যে রাইটার্স থেকে ফাইল সরানো হবে, ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া হোক। বরং তখন প্রশাসনিক কোনো ব্যবস্থা চোখে পড়েনি। এবার না, বিজেপির কোনো নেতা সরাসরি এই অভিযোগ করেননি, কিন্তু প্রশাসনিক ব্যবস্থা শুরু হয়ে গেল। মুখ্য সচিব তিনি সমস্ত বিভাগীয় সচিবদের সঙ্গে সঙ্গে নোটিশ পাঠিয়ে দিলেন। শুধুমাত্র ফাইল এদিক ওদিক করা বন্ধ তাই নয়, কোনো ফাইল কেউ স্ক্যান কপি পর্যন্ত করতে পারবেন না। আর বিকেল 5টার পর থেকে কেন্দ্রীয় বাহিনী তো শুনেছি নবান্ন থেকে যারা বেরিয়েছেন তাদেরও জলের বোতল আর টিফিন বক্স ছাড়া আর কিছু নিয়ে বেরোতে দেয়নি। ফলে একটা ছবি ক্রমশ স্পষ্ট হতে শুরু করেছে যে বিজেপির এই সরকার অনেক কিছুর হিসেব নেবে, এবং এই অনেক কিছুর হিসেবে অনেকে বিপদে পড়বেন, বিশেষ করে প্রশাসনকে কাজে লাগিয়ে। এমনকি দলের ভেতরেও যাকে দেখতে পছন্দ নয়, যাকে আমি দেখতে নারী, তার বিরুদ্ধে এভিডেন্স কেন্দ্রীয় এজেন্সিকে পৌঁছে দেওয়া, আর যাকে আমি বাঁচাতে চাই তার জন্য চূড়ান্ত এভিডেন্স ট্যাম্পারিং, যাতে কেন্দ্রীয় এজেন্সি এসেও কিছু করতে না পারে। এই খেলাটা যারা খেলেছেন তারা যদি সত্যিই বিজেপি কড়া পদক্ষেপ নেয়, তাহলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়বেন। ঝুলি থেকে অনেক বিড়াল বেরিয়ে আসতে পারে। আমি আবার বলছি, যদি বিজেপির এই সরকার ব্যবস্থা নেয়, অনেক কাউন্সিলর আছেন যাদের প্রত্যেক বছর দামি দামি গাড়ি, নতুন গাড়িতে চড়তে দেখা গিয়েছে, তাদেরকে যদি কৈফিয়ত দিতে হয় যে তাদের এই সম্পদ কোত্থেকে এলো। একটা জিনিস মনে রাখবেন যে অবৈধ পথে রোজগার করতে গেলেও কিন্তু অধ্যাবসায় লাগে, অনেক পরিশ্রম লাগে, মাথা খাটাতে হয়, স্যাক্রিফাইসও থাকে অনেক ক্ষেত্রে।
ফলে সেই সম্পদ যদি আলটিমেটলি দেখা যায় কেন্দ্রীয় এজেন্সি এসে সব সিজ করছে, বিভিন্ন অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে, কেন্দ্রীয় সরকার সব বাজেয়াপ্ত করতে শুরু করছে, এই আঘাতও বড় আঘাত, এর থেকে 1 মাস জেলে কাটানো সহজ। ফলে এই ধরনের আঘাত অনেকের জন্য হয়তো অপেক্ষা করছে। আর এই আশঙ্কায় যারা আছেন তাদের এখন আপাতত এই একটাই চিন্তা, আমার কি হবে।